এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল পাঠ্যবইয়ের অন্তর্গত সপ্তম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে আবহাওয়া ও জলবায়ু। এই অধ্যায়ের আজকে আমরা 47 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। তো এর আগের পৃষ্ঠাগুলি আমরা আগের পাঠের ভিডিওতে আলোচনা করেছি। সেখানে আমরা আবহাওয়া কাকে বলে, জলবায়ু কাকে বলে, পরিবহন, বিকিরণ, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য, ইনসোলেশন, কার্যকরী সৌরবিকিরণ, অ্যালবেডো, পার্থিব বিকিরণ এসব নিয়ে আলোচনা করেছি। তো চলো আজকে আমরা 47 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। দেখো এখানে কি বলা রয়েছে। প্রথমে বলেছে, দেখো একটা পাত্রে খানিকটা জল নিয়ে গ্যাস বা উনুনে হালকা কিছুক্ষণ পর জলটা কি গরম হয়ে উঠবে উনুনে বসালে। কারণ কি আগুনের তাপে পাত্রের নিচের জল প্রথমে গরম ও হালকা হয়ে উপরের দিকে ওঠে, আর ওপরের ঠান্ডা জল কি নিচের দিকে নামে। আবার সেই জল গরম হয়ে উপরের দিকে ওঠে। এভাবে কি তাপ সঞ্চালনের মাধ্যমে কি পুরো পাত্রের জল গরম হয়ে ওঠে। এই পদ্ধতিটি কি হচ্ছে পরিচলন পদ্ধতি। ঠিক তেমনই পাশে দেখো হচ্ছে পরিচলনের ছবিটা দেওয়া রয়েছে। ঠিক তেমনই সূর্য থেকে আসা তাপে পৃথিবী পৃষ্ঠের গায়ে লেগে থাকা সবচেয়ে নিচের বায়ুস্তর প্রথমে উত্তপ্ত হয়, আর এই উষ্ণবায়ু হালকা হয়ে উপরে ওঠে, আর ওপর শীতল বায়ু কি নিচে নামে। এই শীতল বায়ু পর্যায়ক্রমে গরম হয়ে উপরের দিকে উঠে যায়। এইভাবে বায়ুর পরিচলন স্রোতের মাধ্যমে বিস্তীর্ণ এলাকার বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। বলছে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য। বলছে কোনো স্থানে একদিনে 24 ঘন্টা সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য হলো সেই স্থানের দৈনিক উষ্ণতার প্রসার বা পার্থক্য। তাহলে দৈনিক উষ্ণতার প্রসার বা পার্থক্যটা কিনা কোনো একটা স্থানে সে একদিনে 24 ঘন্টার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে যে পার্থক্য, সেটাই হলো সেই স্থানের দৈনিক উষ্ণতার প্রসার বা পার্থক্য। আবার কোনো স্থানে শীতলতম উষ্ণতম মাসের তাপমাত্রার পার্থক্য, সেটা হচ্ছে কি গড় বার্ষিক উষ্ণতার প্রসার বলা হয়। যখন সেটা একটা দিনে মাপ করা হচ্ছে তখন সেটা দৈনিক, আর যখন সেটা শীতলতম আর উষ্ণতমটা হচ্ছে তাপমাত্রাটা হচ্ছে মাসে হচ্ছে পার্থক্য যখন লক্ষ্য করে তখন সেটাকে গড় বার্ষিক উষ্ণতার প্রসার বলা হয়। দৈনিক উষ্ণতার প্রসার বেশি হলে দিনের বেলা ভীষণ গরম আর রাতের বেলা ঠান্ডা হয়। আবার বার্ষিক উষ্ণতার প্রসার বেশি হলে গরমের সময় ভীষণ গরম আর শীতের সময় প্রবল ঠান্ডা হয়। এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে, দৈনিক প্রসার বেশি হলে কী হবে না, দিনের বেলা ভীষণ গরম লাগবে আর রাতের বেলা ঠান্ডা। আর বার্ষিক উষ্ণতার প্রসার বেশি হলে কি গরমের সময় ভীষণ গরম আর শীতের সময় প্রবল ঠান্ডা। বলছে জ্বর হলে যেমন থার্মোমিটার দিয়ে দেহের উত্তাপ মাপা হয়, ঠিক তেমনই বায়ুমণ্ডলে উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়। প্রশ্ন আসতে পারে বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? থার্মোমিটার। বলছে টিভি, সংবাদপত্র, আবহাওয়ার খবরে দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কথাটা বলা বা লেখা হয়। যে 6-এর থার্মোমিটার দিয়ে কোনো একটি দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়। তাহলে কোনো একটি দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? প্রশ্ন আসলে কী বলবে না, 6-এর থার্মোমিটার। দেখো পাশেই 6-এর থার্মোমিটারের ছবি দেওয়া রয়েছে। বলছে জানো কি জানার কথা বলেছে? বলছে না তাপমাত্রা মাপার দুরকম স্কেল আছে, কি ফারেনহাইট আর সেলসিয়াস বা সেন্টিগ্রেড। ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইট বা সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জল জমে কি বরফে পরিণত হয়। 32 ডিগ্রি ফারেনহাইটে জল জমে বরফ হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেডেও জল জমে কিন্তু বরফে পরিণত হয়। আর ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি ফারেনহাইট বা সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কি জল ফুটে বাষ্পে পরিণত হয়। এটা প্রশ্ন আসতে পারে যে কত ডিগ্রি সেন্টিগ্রেড বা কত ডিগ্রি ফারেনহাইটে জল জমে বরফ পরিণত হয়, আর কত ডিগ্রি সেন্টিগ্রেড বা কত ডিগ্রি ফারেনহাইটে জল ফুটে বাষ্পে পরিণত হয়। জ্বর হলে সাধারণত থার্মোমিটারের কোন স্কেলে তাপমাত্রা মাপা হয় জিজ্ঞাসা করেছে। জ্বর হলে সাধারণত থার্মোমিটারে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা মাপা হয়। তারপর আছে দেখো বায়ুর আর্দ্রতা। বলছে বর্ষাকালে সারাক্ষণ ভেজা ভেজা ভাব থাকে, জামা কাপড় শুকনো হতে চায় না। আর এই ভেজা ভেজা ভাব কেন হয় জানো? কারণ এই সময় বায়ুতে অনেক বেশি পরিমাণ কি জলীয় বাষ্প থাকে, আর শীতকালে বায়ুতে জলীয় বাষ্প কম থাকে বলে জামা কাপড় কী হয় তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং আমাদের চামড়াতেও টান ধরে দেবে, চারদিক ফাট ধরে যায় এবং উস্কো শুষ্ক হয়ে যায়, রুক্ষ সূক্ষ্ম। তারপর হচ্ছে তার নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটাই হচ্ছে কি ওই বায়ুর আর্দ্রতা বা হিউমিডিটি। তাহলে বায়ুর আর্দ্রতা কাকে বলে? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটাই হচ্ছে বায়ুর আর্দ্রতা। আর বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? না, বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। প্রশ্ন আসতে পারে যে বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে। তারপরে আসতে হবে বায়ুর চাপ ও বায়ু প্রবাহ। বলছে কি না, দুটো মোটা বই এক হাতে চেটোর ওপর রাখলে বেশ ভারী লাগবে, কারণ ওই দুটোর ওজন তোমার হাতের ওপর চাপ দিচ্ছে। তেমনি বায়ুর ওজন আছে, আর বায়ু পৃথিবীর ওপর চাপ দেয়। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সব থেকে বেশি, যত উপরে ওঠা যায় বায়ুর চাপ তত কি কমতে থাকে। বায়ুর চাপ কমে গিয়ে নিম্নচাপ হলে কি হয়? ঝড় বৃষ্টি আর অশান্ত আবহাওয়া তৈরি হয়। আবার বায়ুর চাপ বেড়ে গিয়ে কি উচ্চচাপ হলে কি পরিষ্কার আকাশ, শান্ত আবহাওয়া দেখা যায়।
বলো তো শীতকালে বায়ুর চাপ কেমন হয়? শীতকালে বায়ুর চাপ কেমন হয়? শীতকালে ঠান্ডা আর ভারী বাতাস প্রবাহিত হয়। ঠান্ডা এবং ভারী বাতাস হলেই কি উচ্চচাপের সৃষ্টি, অর্থাৎ শীতকালে উচ্চচাপ লক্ষ্য করা যায়। কোথায় হলো? হ্যাঁ, তারপর হচ্ছে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? 14 ব্যারোমিটার। তাহলে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি এখানে আমরা পেলাম? না 14 ব্যারোমিটার। বলছে জানালার বাইরে তাকাতেই বিভিন্ন তিন্নি দেখলো গাছের শুকনো পাতাগুলো কি উড়ে যাচ্ছে আর ঝিরঝিরে হাওয়া বইছে। ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুপ্রবাহ হলো বায়ুর প্রবাহ হলো বায়ুপ্রবাহ। বায়ু সব জায়গায় চাপ সমান রাখার জন্য উচ্চচাপ অঞ্চল থেকে কি নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আর হঠাৎ কোনো জায়গায় বাতাসের চাপ খুব কমে গেলে বাতাস ভীষণ গতিতে আশেপাশে উচ্চচাপ অঞ্চল থেকে কি নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে, তখন কি ঝড় ওঠে। আর বাতাসের গতি বেশি হলে গাছপালা ঘরবাড়ি ভেঙে পড়ে, অনেক ক্ষয়ক্ষতি হয়, নদীতে বা সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে সতর্কতা জারি হয়। আর বায়ুপ্রবাহের দিক মাপা হয় কি? বাত পতাকা দিয়ে। বায়ুপ্রবাহের দিক মাপা হয় কোন কি দিয়ে? বাত পতাকা দিয়ে। আর বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্র দিয়ে। বায়ুর দিক মাপা হয় বাত পতাকা আর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার। এগুলো কিন্তু শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে, খুব ইম্পর্ট্যান্ট। তারপর বলছে দেখো একটা ছকের মধ্যে কী লেখা আছে দেখো, পড়তে পড়তে বইয়ের পাতাটা হঠাৎ দমকা হয় উল্টে গেল। রুকায় উঠে গিয়ে দক্ষিণের জানালার কাছে দাঁড়ালো। খুব সুন্দর দক্ষিণা বাতাস বইছে। বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিকে অনুসারে বায়ুর নাম দেওয়া হয়। বলো তো শীতের সকালে কোন দিকে জানালাটা বন্ধ করে রাখতে ইচ্ছে করে? শীতকালে কোন দিকে? না শীতকালে সকালে উত্তর দিকে জানালাটি বন্ধ করে রাখতে ইচ্ছে করবে। মেঘাচ্ছন্নতা ও বৃষ্টিপাত। বলছি কি বুধবার সকাল থেকে আকাশটা মেঘলা ছিল। রাতে গুমোট গরমে সূর্যের ভালো ঘুম হলো না। কেন মেঘলা রাতে গরম পড়ে? যে কেন মেঘলা রাতে গরম পড়ে আর কি। কিনা মেঘলা আকাশে কি পৃথিবীকে চাদরের মতো ঢেকে রাখে মেঘলা আকাশ। আর দিনের বেলা যে তাপ পৃথিবীতে এসে পৌঁছায়, আকাশ মেঘলা থাকলে সেই পরিমাণ তাপ রাতের বেলায় বায়ুমণ্ডল থেকে বেড়ে যেতে পারে না। ফলে কি রাতে তাপমাত্রা বেড়ে যায় আর গরম বেশি লাগে। বলছে একটু ভেবে বলো, দিনের বেলা আকাশ মেঘলা থাকলে দিনের তাপমাত্রা বেড়ে যাবে না কম হবে? দিনের বেলা আকাশ মেঘলা থাকলে কী হবে? দিনের তাপমাত্রা বেড়ে যাবে। আর শীতকালে আকাশ মেঘ না থাকলে রাতে ঠান্ডা বেশি পড়বে না কম, এবং কেন? শীতকালে আকাশে মেঘ না থাকলে রাতে কি ঠান্ডা বেশি পড়বে। তারপর হচ্ছে আকাশে মেঘের পরিমাণের পরিমাপই হলো কি? মেঘাচ্ছন্নতা। মেঘাচ্ছন্নতা তাহলে কি? আকাশে মেঘের পরিমাণের পরিমাপটাই হলো মেঘাচ্ছন্নতা। এখানে পরিষ্কার আকাশ, আংশিক মেঘলা আকাশ, প্রায় মেঘলা আকাশ ও সম্পূর্ণ মেঘলা আকাশের ছবি দেওয়া রয়েছে। আর এখানে পার্সেন্টেজ দিয়ে কত মেঘাচ্ছন্ন দিয়ে কোনটা, মানে 0% মেঘাচ্ছন্নতা হলে পরিষ্কার আকাশ, 25% মেঘাচ্ছন্নতা হলে আংশিক মেঘলা আকাশ, 75% মেঘাচ্ছন্নতা হলে প্রায় মেঘলা আকাশ, আর 100% মেঘাচ্ছন্নতা হলে সম্পূর্ণ মেঘলা আকাশ। তারপরে বলতে দেখো সকাল থেকেই বেশ জোরে বৃষ্টি পড়ছিল। জানলা দিয়ে হালকা হালকা বৃষ্টির জল ঘরে ঢুকছিল। জানলাটা বন্ধ করতে গিয়ে হঠাৎ রেহানার মনে হলো বৃষ্টি কীভাবে হয়। বৃষ্টি কীভাবে না দেখে লেখা আছে দেখো, জলীয় বাষ্পযুক্ত বাতাস হালকা বলে ওপরের দিকে উঠে যায়। আর ওপরে বায়ু উষ্ণতা ও চাপ দুই কম থাকায় জলীয় বাষ্প ঠান্ডা হয়ে যায়। আর বায়ুতে ভাসমান ধূলিকণা, লবণকণা ও আরও অন্যান্য কঠিন কণিকাকে কেন্দ্র করে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোটো ছোটো জলকণায় পরিণত হয়। আর ছোটো ছোটো জলকণা পরস্পর মিশে গিয়ে ক্রমশ বড় ও ভারী জলকণায় পরিণত হয়। আর তখন ওই জলকণা অভিকর্ষের টানে কি বৃষ্টিরূপে পৃথিবীর উপর ঝরে পড়ে। আর যেসব জায়গায় বায়ুমণ্ডল উষ্ণতা সাধারণত 0°C নিচে থাকে সেখানে কি তুষারপাত হয়। বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম কি? রেনগজ। আবার আসছে দেখো আরেকটা যন্ত্রের নাম পেলাম, যে বৃষ্টিপাতের পরিমাণ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করে? রেনগজ। বলছে বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুচাপ, মেঘাচ্ছন্নতা, অধঃক্ষেপণ এগুলোই হলো কি আবহাওয়া ও জলবায়ুর উপাদান। তাহলে আবহাওয়া ও জলবায়ুর উপাদান কি? উষ্ণতা, বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুচাপ, মেঘাচ্ছন্নতা ও অধঃক্ষেপণ। বলছে শব্দগুলো উল্টো পাল্টা আছে, ঠিকঠাক সাজিয়ে লেখো। বলছে 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে কি বলে? গড় আবহাওয়াকে কি বলে? জলবায়ু। তারপর আছে বায়ুমণ্ডলের যে অবস্থা দ্রুত বদলে যায় তাকে কি বলে? আবহাওয়া। বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি? একটু আগেই বললাম বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি? রেনগজ। সূর্যরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে কি বলা হয়? অ্যালবেডো। আকাশে মেঘের পরিমাণের পরিমাপ হলো কি? মেঘাচ্ছন্নতা। তারপর আছে দেখো বলছে মিলিয়ে দেখেছে বায়ুচাপ কি? বায়ুচাপ ব্যারোমিটার। আর বায়ুর উষ্ণতা হচ্ছে থার্মোমিটার। বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটার। আর বায়ুর গতিবেগ অ্যানিমোমিটার। তারপরে বলছে এখানে হচ্ছে আবহাওয়া সম্পর্কিত বিবৃতি পাশে একটা মেঘের মতো চিহ্ন দেওয়া রয়েছে, আর জলবায়ু সম্পর্কিত বিবৃতির পাশে কী হচ্ছে? ওই তীর চিহ্ন টাইপের আর কি চিহ্ন দেওয়া রয়েছে, দুটো ডবল তীর। বলে দার্জিলিংয়ে প্রায় সারা বছর ঠান্ডা থাকে, ওখানে কি মেঘের চিহ্ন।
আগামী 48 ঘন্টায় সুন্দরবনের উপর দিয়ে প্রায় 60 কিমি বেগে ঝোড়ো বাতাস আসার পূর্বাভাস আছে। এটা কি? এটাও মেঘের ছবি। সাহারা মরুভূমিতে বহু বছর ধরেই খুব অল্প বৃষ্টিপাত হয়। এটা কি? তীর চিহ্নটা হবে। আর গত 24 ঘন্টায় কলকাতার 20 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটাও হচ্ছে মেঘের ছবিটা হবে। লাদাখে শীতকালের তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। এটাও মেঘের ছবি। তারপর বলছে দেখো, আলোর জেঠু আবহাওয়া অফিসে কাজ করে। তার মনে হলো খবরের কাগজ, টিভি বা রেডিওতে আবহাওয়া সম্বন্ধে যে খবর দেখা বা শোনা যায় সেগুলো কি ওখানে থেকে আসে? হ্যাঁ, আলোর ভাবনাটা একদম ঠিক। কৃত্রিম উপগ্রহ থেকে আবহাওয়া অফিসে 24 ঘন্টার আবহাওয়া বিভিন্ন উপাদান সম্বন্ধে তথ্য সংগ্রহ করে আবহাওয়া মানচিত্র তৈরি করা হয়। আর এই সব তথ্য টিভি, খবরের কাগজ, রেডিও স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়। আবহাওয়া অফিস কোনো জায়গার আবহাওয়া কীরকম হবে অর্থাৎ আবহাওয়ার পূর্বাভাস সম্বন্ধে তথ্য জানায়। আগামী 48 ঘন্টায় সুন্দরবনের উপর দিয়ে 80 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। জেলে ভাইরা সমুদ্রে মাছ ধরতে যাবেন না। রেডিও বা টিভিতে শোনা এই কথাগুলোই কি আবহাওয়ার পূর্বাভাস। ঝড় জল রোদ্দুর, এখানে একটা খবরের কাগজে প্রকাশিত কোনো একদিনের আবহাওয়ার খবরে একটা ছবি তুলে ধরা হয়েছে। তারপরে হচ্ছে কাছাকাছি কোনো আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বা অফিসে গেলে জানতে পারবে কীভাবে যন্ত্রগুলোর মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় বা পূর্বাভাস দেওয়া হয়। এখানে একটা ছবি আছে দেখো, আবহাওয়া সংক্রান্ত উপগ্রহ চিত্র। একটা হচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর কলকাতার আলিপুরের ছবি দেওয়া রয়েছে। তারপর আছে দেখো, ক্লাসের সবাই 5টা দলে ভাগ হয়ে যাও। এবার প্রতিটা দল একটা করে পরিচয় ঠিক করে নাও। কৃষক, ছাত্র, জেলে, বিমান চালক, জাহাজের নাবিকা, এই চরিত্রগুলো দলে দলে ভাগ হতে বলেছে 5 জনকে। তারপর বলছে তোমার জীবনে আবহাওয়ার পূর্বাভাস কীভাবে কতখানি কাজে লাগে এই বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করো। তোমরা এটা নিজেদের মধ্যে আলোচনা করবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।